জীবিকার তাগিদে বাধ্য হয়ে মৃত্যু ভয় উপেক্ষা করে প্রতি বছর ৫,০০০ কাঠমিস্ত্রি গভীর বনাঞ্চলে প্রবেশ করে। সুন্দরবন থেকে রপ্তানির দুটি প্রধান অর্থনৈতিক উৎস বন ও কৃষি। সুন্দরবন থেকে প্রধান রপ্তানি হচ্ছে কাঠ, জ্বালানি কাঠ, বেত, নল, ছোলাপাতা, মধু, মোম, শাঁসচুন, চাল, গুড় বা কাঁচা চিনি। সুন্দরবনের ধানের ফসল স্থানীয় খরচের জন্য যথেষ্ট। উদ্বৃত্ত রপ্তানি হচ্ছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে। এ নিয়েই আজকের পর্ব জনজীবন ও অর্থনীতি। আপনি শুনছেন সুন্দরবনের কথা, উৎপল সরকারের কণ্ঠে। সুন্দরবনের অদ্ভুত পরিবেশগত অবস্থা এটিকে একটি অনন্য অঞ্চলে পরিণত করেছে। এই অর্থে অনন্য যে এখানকার অধিবাসীরা দরিদ্র, যদিও জায়গাটি অর্থনৈতিক সম্পদে সমৃদ্ধ। গ্রামীণ জনগণ বেশিরভাগই ভূমিহীন এবং কাঠ, মধু ও মোমের মতো বনজ দ্রব্য সংগ্রহ করে বিক্রি করে। চিংড়ি মাছ ধরে ভেরি মালিকদের কাছে বিক্রি করে এবং দিনমজুর হিসেবে কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করে। ভৌত পরিবেশ কঠোর হলেও এই অঞ্চলে উৎপাদনশীল হওয়ার লক্ষণগুলি স্পষ্ট। এখানে মজবুত অর্থনৈতিক ভিত্তি তৈরির সম্ভাবনা রয়েছে, কিন্তু এ ধরনের পরিবর্তন আনতে হলে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি করতে হবে। যদিও পেরিফেরাল এলাকায় বিক্ষিপ্তভাবে নানা কেন্দ্র গড়ে উঠেছে, কিন্তু বিকল্প জীবিকার প্রতি সচেতনতার অভাবের কারণে সুন্দরবন দ্বীপগুলো প্রায় একই রকম রয়ে গিয়েছে। তাই স্থানীয় জনগণের কাছে এই নতুন নোনা জলেই তাদের জীবিকা নির্বাহে উদ্বুদ্ধ করতে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি, প্রশিক্ষণ ও কর্মশালা চালানো হচ্ছে। ভারতীয় সুন্দরবনের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে জেলেরা উল্লেখযোগ্য সাফল্যের সঙ্গে নোনা জলের চাষ গ্রহণ করেছে, যা এমন একটি দুর্বল অঞ্চলে জীবিকা বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে উৎপাদনশীল জলাভূমি হিসেবে বিবেচিত হয়। ভারতীয় সুন্দরবনের চাষযোগ্য জমিতে লবণাক্ততার মাত্রা কমাতে বিভিন্ন সরকারি দপ্তর বৃষ্টির জল সংগ্রহকে অগ্রাধিকার দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে সুন্দরবন উন্নয়ন দপ্তর ধান ও মৎস্য চাষের উপর জোর দিয়েছে, যার মাধ্যমে কৃষিক্ষেত্র থেকে দ্বৈত সুবিধা পাওয়া যেতে পারে: মাছ ধরা এবং চিংড়ি বীজ সংগ্রহ। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ মাছ এবং চিংড়ি প্রজাতি নোনা জলের মৎস্য চাষে প্রজনন করে, যার মধ্যে রয়েছে লেটস ক্যালকারিফার, লিজা পার্সিয়ে, লিজা টাডা, ম্যাক্রোসেফালাস, রিনোমুগিল কার্সোলা মনোডন, মেটাপেনিয়াস মোনোসেরাস এবং তেলাপিয়া মোসাম্বিকা এই প্রজাতিগুলি। এগুলোকে এমন জায়গায় পালন করা হয় যেখানে নদীর জলের লবণাক্ততা প্রায় 15 থেকে 20 PSUতে পৌঁছয়। বর্তমানে এই ম্যানগ্রোভ ইকোসিস্টেমের প্রধান পরিবেশ সহ আর্থসামাজিক সমস্যা হল চিংড়ির খামারের বিস্তার। এই খামারগুলিতে চিংড়ি বীজ সরবরাহ করা হয়। হাজার হাজার মহিলা ও শিশু জোয়ার ভাটা যাই হোক না কেন একটি নির্দিষ্ট আকারের জাল ব্যবহার করে চিংড়ির বীজ সংগ্রহ করে। কিশোর পর্যায়ে বিভিন্ন প্রজাতির মাছের নির্বিচারে ধ্বংসের কারণে পশ্চিমবঙ্গের সামুদ্রিক রাজ্যের ডিমার্সাল ফিশারিজের ভালো সম্ভাবনার উপরও একটি নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। এই পেশা এতটাই শিকড় বিস্তার করেছে যে প্রায় 95% উপকূলীয় জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপের সঙ্গে জড়িত। এই ক্রিয়াকলাপের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর করা খুব কঠিন, কারণ তাতে একটা বিরাট অংশের জনগণ চরম অর্থনৈতিক দুর্দশার মুখোমুখি হবে। বাণিজ্যিক চিংড়ি চাষ 80 দশকের মাঝামাঝি সময় থেকে শুরু হয়। 90 দশকের গোড়ার দিকে চিংড়ি চাষ ছিল কম ঝুঁকিপূর্ণ এবং উচ্চ লাভের একটা উদ্যোগ। যাই হোক, চিংড়ি চাষের বর্তমান রূপটি একটি স্বল্প লাভ এবং উচ্চ ঝুঁকিপূর্ণ উদ্যোগে পরিণত হয়েছে। মুনাফা হ্রাসের পেছনে কারণগুলি হল চাষের জন্য খরচ অস্বাভাবিক বৃদ্ধি এবং সাম্প্রতিক বছরগুলিতে
পণ্যের বিক্রয় মূল্য হ্রাসের প্রবণতা। এর ফলে চিংড়ি চাষে খুব ভালো সুফল মিলছে না। যদিও মৎস্য চাষে নানা সরকারি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা যদি সঠিকভাবে কার্যকরী হয় তবে হয়তো অদূর ভবিষ্যতে এই অঞ্চলের মৎস্যচাষীরা লাভের মুখ দেখবে। ফলন কিছুটা বেশি হলেও মৎস্য চাষ থেকে আয়ের তুলনায় ধান থেকে আয় কম বলে মনে হয়েছে মানুষের কাছে। ধান চাষের চেয়ে মৎস্য চাষ জমির মালিকদের বেশি আকর্ষণ করে। এই সত্য থেকে স্পষ্ট যে মৎস্য একটি স্থিতিশীল আয় নিশ্চিত করে। এখানে ফসল বিক্রির কোনো ঝুঁকি নেই, ফসল কাটা এবং জমি বিবাদের মতো ঝামেলা নেই। অতিরিক্ত ধানের সময়কালে জল নিষ্কাশনের পাশাপাশি মৎস্য চাষে কাজ করে কিছু মজুরি অর্জনের সুযোগও পাওয়া যায়। স্পষ্টতই কৃষকের কাছে কৃষি জমিতে মৎস্য চাষ কৃষির চেয়ে বেশি লাভ দেয়। কাঠ সংগ্রহ, পর্যটন এবং হস্তশিল্প ভারতীয় সুন্দরবনের একটি উল্লেখযোগ্য অর্থনৈতিক মানদণ্ড। বেশিরভাগ মানুষ কাঠ সংগ্রহে নিয়োজিত এবং কাঠ সংগ্রহের প্রেক্ষাপটে অনেক কাজ অবৈধ উপায়ে করা হয়। অন্যান্য কাঠ সংগ্রহের তুলনায় জ্বালানি কাঠ সংগ্রহের দিকে বেশি মনোযোগ দেয়। বাস্তবে পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে বড় আকারের সময়ভিত্তিক লগিং করা হয়। এর ফলে আইনি কাঠ সংগ্রহের মাধ্যমে সরাসরি জীবিকা অর্জনের সুযোগ স্থানীয় বাসিন্দা এবং দ্বীপবাসীদের জন্য প্রায় শূন্য। ভারতীয় সুন্দরবনের অনেক লোকও পর্যটনের সঙ্গে জড়িত এবং এই জীবিকা ভারতীয় সুন্দরবনের পশ্চিম ও কেন্দ্রীয় অঞ্চলে কেন্দ্রীভূত। সুন্দরবনে কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে প্রতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে মকর সংক্রান্তির সময় লক্ষ লক্ষ লোক জড়ো হয়। এছাড়াও বকখালি, ফ্রেজারগঞ্জ ইত্যাদি সমুদ্র সৈকত সারা বছর প্রচুর পর্যটকদের আকর্ষণ করে। সুন্দরবনের স্থানীয় লোকেরা পর্যটন খাতে পরিষেবা প্রদানকারী হিসাবে বিভিন্ন স্তরে জড়িত এবং নিযুক্ত রয়েছে। যেমন বাগান করা, ট্যুরিস্ট লজের সৌন্দর্যায়ন করা, রান্না করা, তত্ত্বাবধান করা, পর্যটকদের দর্শনীয় স্থান পরিদর্শনের জন্য গাইড করা ইত্যাদি। পর্যটকদের আকর্ষণ হল প্রকৃতির উপহার ম্যানগ্রোভ বন। এই অঞ্চলের ম্যানগ্রোভগুলি দারুণভাবে বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন বন্যপ্রাণীর আবাসভূমি হিসেবে গড়ে উঠেছে। বেশ কয়েকটি এনজিও এবং সরকারি দপ্তরগুলি সুন্দরবনের মহিলাদের দিয়ে কাঁথা তৈরি এবং ছোট স্ব-সহায়তা গোষ্ঠীর মাধ্যমে তাদের পণ্য বিক্রির প্রশিক্ষণ দিচ্ছে। সুন্দরবনের নারীরা এখন বিভিন্ন জাতের কাঁথা তৈরিতে ব্যস্ত। ভারতীয় সুন্দরবন বদ্বীপ অঞ্চলটি এখনও বড় এবং মাঝারি শিল্পের উপস্থিতি থেকে বঞ্চিত। বেশিরভাগ মানুষই ঐতিহ্যবাহী দক্ষতার উপর ভিত্তি করে মাটির পাত্র, কাঠের শিল্প ইত্যাদি তৈরি করে। এই করেই তারা তাদের আয়ের পথ খুঁজে নিয়েছে। দুর্গম অঞ্চলে পরিকাঠামোগত অসুবিধার কারণে সেভাবে কোনো শিল্প গড়ে উঠতে পারেনি। ভারতীয় সুন্দরবনের একটি বৃহৎ গোষ্ঠী, বিশেষ করে বনাঞ্চলের মানুষেরা মধু ও মোম সংগ্রহের পাশাপাশি অন্যান্য মাধ্যম থেকে তাদের জীবিকা নির্বাহ করে। ট্যানিং গাছপালা সুন্দরবনের গ্রামগুলিতে বিশেষভাবে প্রয়োজন, কারণ এই ক্ষয়িষ্ণু ঘাস মূল গ্রামীণ অর্থনীতিতে কিছু অতিরিক্ত অর্থ আনতে পারে। সংগৃহীত উপকরণ থেকে মধু ক্যান্ডি উৎপাদন মূল্য সংযোজনের মাধ্যমে অর্থনীতিকে আরও চাঙ্গা করতে পারে। মধু ও মোম স্থানীয় জনগণের জন্য যথেষ্ট আয়ের যোগান দিতে পারেনি। জলবায়ু পরিবর্তন এই অঞ্চলের অর্থনৈতিক কাঠামোর উপর তীব্র চাপ সৃষ্টি করেছে। জলবায়ুর বিরূপ প্রভাবের জন্য দারিদ্র্য পীড়িত মানুষেরা আরও বেশি অসহায় হয়ে পড়েছে। তাদের কোনো উপযুক্ত আশ্রয় নেই, পুনর্বাসনের জন্য কোনো তহবিল নেই এবং তাদের জীবন, স্বাস্থ্য এবং সম্পত্তির জন্য কোনো বীমা নেই। প্রাতিষ্ঠানিক সাহায্য খুব কম তাদের কাছে পৌঁছয়। জানুয়ারি 1994 সালে সুন্দরবন বিষয়ক অধিদপ্তর সুন্দরবন অঞ্চলের উন্নয়ন প্রচেষ্টাকে গতিশীল করার জন্য একটি নতুন বিভাগ তৈরি করা হয়েছিল এবং এই বিভাগটি সুন্দরবন উন্নয়ন বোর্ডের অধীনে রাখা হয়েছে। সুন্দরবন বিষয়ক এই বিভাগটি সুন্দরবন উন্নয়ন বোর্ডের মাধ্যমে উন্নয়নমূলক কর্মসূচিগুলোকে বাস্তবায়ন করে।
এই উন্নয়ন প্রকল্পগুলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকায় বসবাসকারী মানুষের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অগ্রগতির জন্য কাজ করে। এর মধ্যে রয়েছে গ্রামীণ যোগাযোগের উন্নতি, জলসম্পদ, পরিবেশ সংরক্ষণের মাধ্যমে পরিকাঠামোগত সুবিধা, পরিবেশের ভারসাম্য রক্ষা করা, ক্ষুদ্র সেচ ও নিষ্কাশন ব্যবস্থা এবং কৃষির উন্নয়নের জন্য এতে সুবিধা পাওয়া যায়। এ নিয়েই আজকের বিষয় সরকারি প্রকল্প। আপনি শুনছেন সুন্দরবনের কথা, উৎপল সরকারের কণ্ঠে। নাগরিক কাজগুলোর মধ্যে সেচের সম্ভাবনা বৃদ্ধি, পানীয় জল সরবরাহ ও সিভিল কাজের জন্য অন্যান্য দিক নিয়ে সুন্দরবন উন্নয়ন বোর্ড কাজ করে। এই বোর্ড সুন্দরবনের ১৯টি ব্লকে খারাপ আবহাওয়ার জন্য পাকা ইটের রাস্তা এবং জল বাঁধা ম্যাকাডাম রোড তৈরি করে। নদীগর্ভে নামার সুবিধার জন্য জেটির ব্যবস্থা করা হয়েছে। ৩ ধরনের জেটি, যেমন আরসিসি টাইপ, ব্রিক, ব্লক এবং রেল পোস্ট নেওয়া হয়েছে। বৃষ্টির জল সংগ্রহের মাধ্যমে অতিরিক্ত সেচের সম্ভাবনা তৈরি করার জন্য পরিত্যক্ত খাল এবং নালাগুলো পুনরায় খনন করা হয়েছে। এতে সেচের সম্ভাবনা ও ফসলের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বর্ষার সময় নিষ্কাশন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার সঙ্গে সঙ্গে শুষ্ক মরশুমে সঞ্চিত মিষ্টি জল থেকে সেচের জল সরবরাহ করার জন্য ডাইভারশন চ্যানেল তৈরি করা হয়েছে। নদী এবং উপনদীর অতিরিক্ত জলের আউটলেট সরবরাহ করতে এবং লবণাক্ত জলের অনুপ্রবেশ রোধ করতে হিউম পাইপ সুইলস নির্মাণ করা হয়েছে। গ্রামীণ অঞ্চলে পানীয় জল সরবরাহের জন্য বোর্ড এই অঞ্চলের ১৯টি ব্লকের বাসিন্দাদের জন্য নলকূপ বসানোর একটি প্রকল্প বাস্তবায়ন করে। কিছু ভবন নির্মাণ করা হয়েছে। ভবনগুলোর মধ্যে রয়েছে অফিস কাম বিশ্রাম শেড, স্টাফ কোয়ার্টার এবং প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, নাজাট, সোনাখালী, ঝড়খালী, মৌখালী, গোসাবা, কাকদ্বীপ, হেলেন, মৌসুমী এবং গঙ্গাসাগরে। সুন্দরবনে কৃষি জমির কার্যকর এলাকা ৩,১৫,৫০০ হেক্টর। সাধারণত মাটি গভীর সূক্ষ্ম টেক্সচার যুক্ত, ভারী কাঠামো যুক্ত এবং এর ফলে জল নিষ্কাশন খুব ধীরে হয়। এই অঞ্চলের মোট চাষযোগ্য জমির প্রায় ৬২% নিচু এবং শুকনো মরশুমে লবণাক্ত জলের অনুপ্রবেশের ফলে কৈশিক ক্রিয়া এবং ক্রমবর্ধমান অ্যাসিড সালফেট তৈরি হয়। এই কারণে এই এলাকা উচ্চ লবণাক্ততার শিকার হয়। বর্তমানে এই অঞ্চলের প্রায় ২০% কৃষি জমি বহু ফসলি। এই অঞ্চলে ৯% কৃষক ক্ষুদ্র কৃষক এবং ৩৫% প্রান্তিক কৃষক হিসেবে শ্রেণীবদ্ধ। এছাড়া বর্গাদার, পাট্টাদার ও ভূমিহীন কৃষি শ্রমিকের ঘনত্ব অনেক বেশি। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং বর্গাদারের সমন্বয়ে গঠিত কৃষক সম্প্রদায় সাধারণত জীবিকার জন্য উৎপাদনের দিকে মনোনিবেশ করে এবং তাদের খাদ্য নিরাপত্তার জন্য কৃষি কর্মসূচিতে নানা ধরনের স্কিম রয়েছে। ১. এই অঞ্চলের স্কুল ছাত্রদের মধ্যে ফলের গাছ বিতরণ। ২. তেলবীজ, ডাল এবং তুলা ইত্যাদির মতো অপ্রচলিত ফসলের সঙ্গে আরও বেশি এলাকা দ্বিগুণ ফসলের আওতায় আনার জন্য রবি মরশুমে কৃষি উপকরণ বিতরণ। ৩. এই স্কিমের প্রধান দিকটি হল স্থানীয় লোকেদের জন্য অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং ফসলের ধরনের পরিবর্তন আনা। ৪. মাশরুম এবং ঝিনুক চাষের সম্প্রসারণ। ৫. তুলা চাষের সম্প্রসারণ। ৬. জৈব ও ভার্মি কম্পোস্টিং। ৭. জৈব সার এবং জৈব কীটনাশক ব্যবহারের প্রশিক্ষণ ও কর্মশালা ইত্যাদি। কৃষি জলবায়ু পরিস্থিতি, মাটির অবস্থা এবং জলসেচের সুবিধা ইত্যাদি বিবেচনা করে নির্দিষ্ট ইউনিট এলাকায় প্রোগ্রামগুলি তৈরি করা হয়। এই প্রোগ্রাম স্থানীয় কৃষকদের উন্নতির জন্য
পঞ্চায়েতগুলির সঙ্গে পরামর্শ করে করা হয় এবং এলাকায় সক্রিয় এনজিওগুলোর সঙ্গে যুক্ত করে এই প্রোগ্রাম একটি নির্দিষ্ট অংশের জন্য নির্বাচন করা হয়। কাকদ্বীপে 9টি গ্রোথ সেন্টার, ক্যানিংয়ে 10টি গ্রোথ সেন্টার এবং নেজাটে 8টি গ্রোথ সেন্টার শাখা অফিসের তত্ত্বাবধানে ও সুন্দরবনের 19টি ব্লকে অবস্থিত 27টি গ্রোথ সেন্টারের মাধ্যমে কৃষি ও আনুষঙ্গিক কাজকর্মগুলি বাস্তবায়িত করা হয়। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক শ্রেণীর মধ্যে বিভিন্ন কৃষি উপকরণ যেমন ইয়াম, সূর্যমুখী, ভার্মি কম্পোস্ট ইত্যাদির বীজ এবং ধান মাড়াই, স্প্রেয়ার, পাম্পসেট ইত্যাদির মতো সরঞ্জাম বিতরণ করা হয়েছে। 4 লক্ষেরও বেশি লোক এতে উপকৃত হয়েছে। সুন্দরবন উন্নয়ন বোর্ড তখন থেকে বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। মূলত 3টি দিক নির্দেশিত হয়েছে, যথা ম্যানগ্রোভ প্ল্যান্টেশন, স্ট্রিপ প্ল্যান্টেশন এবং ফার্ম ফরেস্ট্রি। বোর্ডের সামাজিক বনায়ন শাখা নামখানা, ক্যানিং এবং হাসনাবাদে অবস্থিত 3টি রেঞ্জ অফিস এবং সাগর, রায়দিঘি, জয়নগর, ক্যানিং, নেজাট ও হাসনাবাদ 6টি বিট অফিসের মাধ্যমে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করে। ম্যানগ্রোভ প্ল্যান্টেশন সুন্দরবনে মানব বসতি স্থাপনের জন্য বড় আকারের বন ধ্বংস হয়ে যাওয়ায় সমগ্র বাস্তুতন্ত্র এবং আশেপাশের পরিবেশকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। জোয়ার ভাটার ফলে নদী উভয় তীরের উপকূল রেখা ও উপকূল ভাঙন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে এবং নদীর বাঁধগুলি সময়ের সঙ্গে সঙ্গে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এটি শুধুমাত্র ভূমির কাঠামোকে প্রভাবিত করেনি, এই বদ্বীপ অঞ্চলের পলি জমার প্রক্রিয়াকে ব্যাহত করেছে। শুধু তাই নয়, উদ্ভিদ ও প্রাণীর প্রাকৃতিক বাসস্থানকেও বিরূপভাবে প্রভাবিত করেছে। সামুদ্রিক প্রাণীর নার্সারি হিসেবে বিখ্যাত অঞ্চলটি ম্যানগ্রোভের অবক্ষয়ের কারণে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। পরিস্থিতির ভারসাম্য রক্ষা করার কথা ভেবে বোর্ড নানা অঞ্চলে ম্যানগ্রোভের বনায়নের উদ্যোগ নেয়। এই কর্মসূচিতে রয়েছে বৃক্ষরোপণের নানা কৌশল, ম্যানগ্রোভ চারাগুলোর নার্সারি তৈরি করা এবং তারপর পলিযুক্ত মাটিতে গর্ত বা পরিখা তৈরি করে তা রোপণ করা, চরভূমিতে প্রাকৃতিকভাবে জন্মানো ম্যানগ্রোভ চারা সরাসরি রোপণ করা। এসডি বোর্ড এখন পর্যন্ত গ্রামের সংলগ্ন চরভূমির উল্লেখযোগ্য এলাকায় ম্যানগ্রোভ বন তৈরি করেছে এবং স্থানীয় বাসিন্দা, পঞ্চায়েত এবং এনজিওর সহায়তায় সফলভাবে রক্ষণাবেক্ষণ করা সম্ভব হচ্ছে। তবে কিছু ব্যতিক্রমও আছে। এই বৃক্ষরোপণের কাজগুলো মূলত বোর্ড কর্তৃক নির্মিত রাস্তার 2 পাশে করা হয়। প্রাথমিকভাবে বৃক্ষরোপণের অধীনে কাঠ, পশুখাদ্য এবং জ্বালানি ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে এই প্রবণতার পরিবর্তন হয়েছে। এই কর্মসূচির আওতায় ফলদায়ক বৃক্ষরোপণের ওপর জোর দেওয়া হয়েছে। বিভাগীয় মজদুর এবং ভাড়াটে শ্রমিকরা গাছ লাগানোর কাজ করে। এনজিও এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণে জড়িত করার জন্য একটি নীতি কাঠামো বোর্ডের বিবেচনাধীনে রয়েছে। বনবিবি উৎসব, সুন্দরবন দিবস পালনের মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের মতো সামাজিক গুরুত্বের বিভিন্ন বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য গত কয়েক বছর ধরে একটি সচেতন প্রচেষ্টা শুরু হয়েছে। 2050 সালের মধ্যে বিশ্বব্যাপী জনসংখ্যা 9.6 বিলিয়নে পৌঁছবে বলে আশা করা হচ্ছে, যেখানে 800 মিলিয়নেরও বেশি দীর্ঘস্থায়ী অপুষ্টিতে ভুগবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য সকলকে খাওয়ানোর বিশাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ক্রমবর্ধমান মানুষের জনসংখ্যার সঙ্গে সঙ্গে জমিভিত্তিক খাদ্য উৎপাদন ব্যবস্থা ক্রমশ কমে আসছে। এ নিয়েই আজকের পর্ব, ক্ষয়ক্ষতি ও তার প্রতিরোধ। আপনি শুনছেন সুন্দরবনের কথা, উৎপল সরকারের কণ্ঠে। যেহেতু সুন্দরবনকে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাই সুন্দরবনে বসবাসকারী বিশাল দরিদ্র জনগোষ্ঠীকে জলমগ্ন, স্থানচ্যুতি বা ধ্বংসের ঝুঁকির মুখে ফেলেছে। প্রাকৃতিক দুর্যোগ এর অন্যতম কারণ।
এই বিপদকে নস্যাৎ করার বৈজ্ঞানিক পদ্ধতিগুলির মধ্যে একটি হল কার্বনের বায়ুমণ্ডলীয় সিকোয়েস্ট্রেশনের সুবিধার জন্য বড় বড় বৃক্ষরোপণ করা। বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তনের জন্য যে বিপদ বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির যে আশঙ্কা তা প্রতিরোধ করে। বৃক্ষরোপণ শুধুমাত্র কার্বন সিকোয়েস্ট্রেশনে সাহায্য করে না, এটি স্থানীয় জনগোষ্ঠীর উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। তাদের জমি স্থিতিশীল করে, তাদের বাঁধ রক্ষা করে এবং ঘূর্ণিঝড়ের ঝুঁকি কমিয়ে দেয়। মাঝে মাঝে ঘূর্ণিঝড়ের কারণে ম্যানগ্রোভ গঠনের পাশাপাশি উপকূল রেখায় বড় আকারের পরিবর্তন ঘটে। 25শে মে 2009-এ একটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়, যার নাম আয়লা, ঘণ্টায় 110 কিলোমিটার বেগে ভারত ও বাংলাদেশের সুন্দরবনে আঘাত হানে। দুই দেশে 8,000-এর বেশি লোক নিখোঁজ এবং প্রায় 1 লক্ষ লোক গৃহহীন হয়েছে। শুধুমাত্র ভারতীয় সুন্দরবনেই সাগরদ্বীপে আনুমানিক 300 জন নিহত হয়েছিল। ম্যানগ্রোভ বনের উপরেও এর প্রভাব পড়েছিল। ঝড়ের তীব্রতার জন্য বড় বড় গাছের ডালপালা ও সূক্ষ্ম মূল ভেঙে যাওয়া থেকে শুরু করে প্রবল জলোচ্ছ্বাসে সব কিছু ভেসে গিয়েছিল। 1988 সালের নভেম্বরে একটি ঘূর্ণিঝড়ের ফলেও এই অঞ্চলের প্রবল ক্ষতি হয়। ম্যানগ্রোভ বনগুলি সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় ঝড় এবং সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের জন্য ক্ষতিগ্রস্ত হয়। সুন্দরবনের ঝড়ে বিপর্যস্ত ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের সময়কাল প্রায় 25 বছর। সাম্প্রতিক বেশ কয়েকটি ঘূর্ণিঝড়, যেমন 1988, 1991, 2007 সালে সিডার, 2008 সালে নার্দিস এবং 2009 সালে আয়লা এবং 2004 সালের এশিয়ান সুনামি, ম্যানগ্রোভের পুনর্জন্মের বিষয়ে সবাইকেই একটা উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে। সুন্দরবন বরাবর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ঘটনা 1881 থেকে 2001 সালের মধ্যে 28% বৃদ্ধি পেয়েছে। ঘূর্ণিঝড়ের ফ্রিকোয়েন্সি আরও বৃদ্ধির পূর্বাভাস দেয়, বিশেষ করে বর্ষা মরশুমের শেষের দিকে। সেই সঙ্গে থাকে ঝড়ের উচ্চতর তীব্রতা। আয়লার মতো বৃহৎ ঘূর্ণিঝড় ছাড়াও জোয়ার ভাটা এবং উচ্চ জোয়ার সমানভাবে ধ্বংসাত্মক। ইতিমধ্যেই বাস্তুতন্ত্রের উপর সেই ধ্বংসলীলা শুরু করেছে। 13 থেকে 15 জুলাই 2014 এই তারিখে একটি জলোচ্ছ্বাস 50,000-এর বেশি লোককে বাস্তুচ্যুত করেছে। 10,000-এর বেশি আবাসিক ইউনিট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং আরও 5,000টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রাম জুড়ে ধানক্ষেত প্লাবিত হয়েছিল। কমপক্ষে 15টি গ্রাম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল এবং লবণাক্ত সমুদ্রের জল ঢুকে যাওয়ায় পরবর্তী 1 বছর বা তারও বেশি সময় ধরে কৃষির সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছিল। ভারতের পূর্ব উপকূলের বাকি অংশের তুলনায় সুন্দরবনে জোয়ারের প্রবাহ এত বেশি যে তাতে এই অঞ্চলের আয়তন ক্রমশ বাড়ছে। এই ধরনের পরিস্থিতিতে পরিবেশগত পরিবর্তনগুলি খুব দ্রুত ঘটবে বলে আশা করা হচ্ছে। যেমনটি সাগর এবং জম্মু দ্বীপের ক্ষেত্রে হয়েছে, একটি দ্রুত ক্ষয়প্রাপ্ত দ্বীপ, বিশ্বের উষ্ণতা বৃদ্ধি এবং ভূমি হ্রাসের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বিরাট পরিবর্তন ঘটছে, যা অবশেষে ম্যানগ্রোভ বনকে দুর্বল করছে এবং উপকূলীয় জনগোষ্ঠীকে তা দারুণভাবে প্রভাবিত করছে, যা বিশ্বব্যাপী গড়ের চেয়ে অনেক বেশি এবং এর ফলে প্রচুর লোক প্লাবিত হওয়ার মতো বিপদে রয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সাম্প্রতিককালে উপকূল রেখায় ভূমিক্ষতির একটি প্রধান চালক, যা সুন্দরবনের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলেছে। দক্ষিণ দ্বীপগুলির জন্য 1968 এবং 2014-র মধ্যে সর্বাধিক প্রায় 2.8 কিলোমিটার সহ উপকূলরেখার পেছন দিকে সরে যাওয়াটা বারবার পরিবর্তিত হয়। ভূমিক্ষয়ের কারণে কিছু ক্ষেত্রে, যেমন জম্মুদ্বীপ, মোট এলাকা হারিয়েছে 50%-এর বেশি, সাগরদ্বীপ 15% সংকুচিত হয়েছে এবং অন্যান্য 3টি দ্বীপ লোহাছড়া, সুপারিভাঙা এবং বেডফোর্ড সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গিয়েছে। ঘোড়ামারা দ্বীপ
উল্লেখযোগ্যভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছে। এর ফলে সেখানকার অনেক লোক স্থানচ্যুত হয়েছে। উদ্ভিদের উপর প্রভাব ছাড়াও মানুষের কাজ প্রাণীজগতের উপর প্রভাব ফেলে, বিশেষ করে মাছের উপর। উচ্চমাত্রার দূষণ, পলি লোড এবং লবণাক্ততা প্রাণীজ প্রজনন এবং বৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। ইকোসিস্টেম পরিষেবাগুলিতে এই ধরনের গুণগত এবং পরিমাণগত ক্ষতি সুন্দরবনের উপর মানুষের জন্য একটি জীবন্ত পরিবেশ হিসাবে প্রভাব ফেলবে এবং এর ফলে পেশার পরিবর্তন হতে পারে অথবা মানুষের বাইরে অভিবাসন হতে পারে। প্রতিবার যখন বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়, বাস্তুতন্ত্রের উপর মানুষের চাপ তীব্র হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জলভিত্তিক জীবিকার দিকে ঝুঁকছে এবং সরাসরি নদীর উপকূলের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। জনসংখ্যাকে প্লাবিত করা এবং সম্পদের ধ্বংসের জন্য উন্মুক্ত করা ছাড়া এই বিপর্যয়গুলি মাটির লবণাক্ততা আরও বাড়িয়ে দেয়। এখানে সংরক্ষণের দিকগুলির গুরুত্ব আসে, যার মধ্যে রয়েছে প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ সহ সামাজিক এবং ভৌত সম্পদের মতো উন্নয়ন সম্পদের সংরক্ষণ। সুন্দরবন উন্নয়ন বোর্ড দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সংরক্ষণ মানুষভিত্তিক, কারণ প্রকৃতি মানুষের আচরণে সাড়া দেয়। সংরক্ষণ পরিকল্পনার সঠিক লক্ষ্য, তাই মানুষকে আগে সংরক্ষণের প্রয়োজনীয়তা বুঝতে হবে। এর জন্য দরকার গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম পরিষেবা, যার মধ্যে রয়েছে লক্ষ লক্ষ বাসিন্দাদের জন্য খাদ্য ও জলের ব্যবস্থা করা, ঘূর্ণিঝড় এবং সুনামির মতো প্রাকৃতিক বিপদের সবচেয়ে খারাপ প্রভাবের বিরুদ্ধে সুরক্ষা, একটি বিশাল দীর্ঘমেয়াদী কার্বন সিঙ্ক হিসাবে কাজ করার ক্ষমতা, স্থলজ পলল ধরে রাখা এবং বিরল সুরক্ষিত রয়্যাল বেঙ্গল টাইগার সহ অনেক প্রজাতির আবাসস্থল হিসাবে বনভূমিকে রক্ষা করা। সুন্দরবনের গুরুত্ব তাই স্থানীয় থেকে বিশ্বব্যাপী বিস্তৃত। গত ২.৫ শতাব্দীতে সুন্দরবনের ম্যানগ্রোভ ইকোসিস্টেমের প্রভাব মানুষের জীবনে ধীর গতিতে শুরু হওয়া জলবায়ু পরিবর্তন এবং চরম আবহাওয়ার ঘটনা দ্বারা প্রভাবিত হয়েছে। তাই সমাজ এবং জনগণের সঙ্গে জুড়ে দেওয়ার প্রশিক্ষণ বা সচেতনতামূলক কর্মসূচি ব্যাপকভাবে বাস্তবায়িত করতে হবে। কিন্তু সুন্দরবন যদি সত্যিই ধ্বংস হয়ে যায়, তাহলে তার কী প্রভাব পড়তে পারে আমাদের মধ্যে, জানব পরের পর্বে। আপনি শুনছেন সুন্দরবনের কথা, উৎপল সরকারের কণ্ঠে।